মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি বিক্রমবাবু, কি ভেবেছিলেন? সবকিছু কেমন একটা ধাঁধার মতো মনে হচ্ছে, তাই তো? আসলে আমাদের জীবনটাই এক প্রকার ধাঁধা। ছাড়ুন, বাদ দিন সব, হাতে সময় বেশি নেই। এসে থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন, তা আমি জানি। এবার চটপট করে আরো একটা ধাঁধা পড়ে ফেলুন তো দেখি। শুনছেন ভোকাল আর্ট মেনিয়া, তোমার আমার গপ্পভার্স। ভোকাল আর্ট মেনিয়া অরিজিনালসের 15 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। গল্প শুরুর আগে বলে রাখি, ভোকাল আর্ট মেনিয়ার গল্প আহ্বান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা গল্প লিখতে ভালোবাসো তারা অবিলম্বে অনধিক 5000 শব্দে তোমাদের গল্প লিখে পাঠাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে সেই গল্পের অডিও রূপান্তর করতে ডিভ্যান কিন্তু তৎপর। সম্পূর্ণ নিয়মাবলী পড়তে চেক করতে পারো আমাদের গল্প আহ্বান বিষয়ক কমিউনিটি পোস্ট, লিংক রইল ডেসক্রিপশনে। রহস্যের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিক্রম সেন। সিঁড়ির প্রতিটি ধাপে রয়েছে নিত্য নতুন বাধা। ঠিকই ধরেছেন, আজ আমরা এনেছি আপনাদের প্রিয় গোয়েন্দা চরিত্র বিক্রম সেনকে। শুনুন লেখক সায়ন দাসের কলমে বিক্রম সিরিজের কাহিনী তথাগতর সন্ধানী। গল্প পাঠে অতনু, গল্পের সূত্রধার আমি লিলি। তাহলে আর দেরি কেন, শুরু করি। বাইরে আজ ভালোই বৃষ্টি নেমেছে। বিকেল হতেই কালো মেঘে পরিপূর্ণ হয়ে যায় আকাশ। জুন মাসের মাঝামাঝি সময় যা ভ্যাপসা গরম পড়েছিল, তার হাত থেকে রক্ষাকর্তা হিসেবে যেন প্রতিটি ক্ষণে নেমে চলেছে স্বস্তির বৃষ্টি। তাছাড়া কালো আকাশ, অথচ হালকা মনোরম বাতাস, আর তার সঙ্গে বৃষ্টির প্রতিটি ফোঁটা একজন লেখকের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে এর বেশি বোধ করি আর কিছুরই প্রয়োজন নাই। ক্রমশ ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন বেড়েই চলেছে। ঘড়ির কাঁটা 7টায় পৌঁছতে একটা ঢং ঢং করে আওয়াজ কানে আসলো। সায়নীকে আবারও একবার চায়ের আবদার করে ডায়েরিটা একবার খুলে বসলাম। বিক্রমের গতবারের একখানি তদন্ত এখনো লেখা হয়ে ওঠেনি। ভাবলাম সেটারই আজ পরিসমাপ্তি ঘটাই। হ্যাঁ, গোয়েন্দাগিরির যে বিশাল পরাক্রম দেখিয়ে চলেছে আমার বন্ধুটি, তা কি আর না লিখলে চলে বলুন? আমারই সামনে একটি চেয়ারে বসে আছে বিক্রম। বেশ কিছু সময় ধরে একটা ম্যাগাজিন খুলে বসে আছে। কি এত পড়ছে জানি না, তবে বইয়ের পাতাগুলি যে খুব মনোযোগ সহকারে গবেষণা করে চলেছে সেটা বলা যায়। মাঝে একবার মজা করেই আমি তাই জিজ্ঞাসা করলুম, আরে বিক্রম, আগামীকাল কি কোনো পরীক্ষা রয়েছে নাকি, যার জন্য ম্যাগাজিনটা এত দীর্ঘক্ষণ ধরে পড়ে চলছো? কমল, কমল হে, বুঝতে পারছি চা খাওয়ার জন্য আর তুমি নিজেকে সংযত করতে পারছো না। একই সঙ্গে আজ সন্ধে করেই হঠাৎ বাঙালির উত্তম কুমারের প্রতি তোমার ভালোবাসা দ্বিগুণ হয়ে গিয়েছে। তা সেগুলি নিয়েই থাকো না বাপু। আবার আমার পড়ার দিকে নজর কেন তোমার? বিক্রমের মুখে এতখানি শুনে বেশ অবাক হলাম। ও যেগুলো বলছে তা একদম সঠিক। তবে আমার মুখ দেখে বিক্রম পাল্টা বলে উঠলে, আরে তুমি এটাই ভাবছো তো কি করে আমি এত কিছু বললাম? মানে হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। দেখো বন্ধু, প্রতিটি মানুষের মধ্যেই বিচক্ষণতা উপস্থিত। এবার কেউ কেউ সেই গুণের সঠিক ব্যবহার করতে সক্ষম হয়, আবার কেউ তা নিয়ে বিশেষ ভাবেই না। এই যেমন প্রতিটি কেসের কথা ভাবো। তদন্তের স্বার্থে আমরা দুজনেই কিন্তু সব জায়গায় যাই। যা আমি দেখি সে সকল দৃশ্য তোমারও চোখে পড়ে, কি তাই না? কিন্তু যেভাবে আমি সত্যের গভীরে নিজ চিন্তাধারাকে নিয়ে যেতে সক্ষম হই, তুমি কিন্তু তা পারো না। কেন জানো? না মানে
আমি তো তোমার মতো গোয়েন্দা নই হে। না না, বিষয়টা মোটেই ওরকম নয়। তুমি আসলে সব কিছুই দেখো, কিন্তু প্রত্যক্ষ করো না, তলিয়ে দেখো না, নিজের মস্তিষ্ককে খাটানোর প্রয়োজন বোধ করো না। কিন্তু একটা কথা বলো, এই যে এখন আমার বিষয়ে যে কথাগুলি বললে, সেগুলো আমাকে এক প্রকার থামিয়ে বিক্রম এবার বলে চললো। বন্ধু, খুবই সহজ। এই যেমন ধরো, তুমি সায়নীকে বেশ খানিকক্ষণ আগেই চায়ের আবদার করলে, কিন্তু ও এখনো আসেনি। ম্যাগাজিনটা পড়তে পড়তে এটা বেশ খানিকবার লক্ষ্য করলাম, তুমি ঘড়ির দিকে বারবার তাকিয়ে চলেছ। মানে তোমার মন ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে, কি তাই তো? হ্যাঁ, এটা তো বুঝলাম। আর উত্তম কুমারের কেসটা? আমার হাতে যে ম্যাগাজিনটা রয়েছে তার কভার পেজেই সর্বকালের সেরা অভিনেতার ছবি। দেখলাম তুমি লিখতে লিখতে বেশ কয়েকবার এদিকে দেখেছ, আর ততবারই একটা কল্পনার জগতে হারিয়ে চলেছ। এর থেকে কি আন্দাজ করা খুব মুশকিল? এই বলে হেসে উঠলে বিক্রম। সত্যি, আমার বন্ধুটির এই বিশেষ ক্ষমতার জন্য প্রতিক্ষণে গর্ববোধ করি। এর মাঝেই ভাবছি যে একবার বৌঠানকে কি ডাক দেব, তবে তার প্রয়োজন পড়ল না। পাশ ফিরে দেখি চায়ের প্লেট হাতে সে হাজির, তবে মুখটা যেন তার কি কারণে বাংলার পাঁচের মতো হয়ে আছে তা বুঝলাম না। ও, এখানে বলে রাখা ভালো এই যে গোয়েন্দাগিরির দিক থেকে বিক্রমের নাম যথেষ্ট হলেও আমার প্রিয় গোয়েন্দা তথা সত্যান্বেষী কিন্তু ওই একজনই, আর তিনি হলেন ব্যোমকেশ বক্সী। এমন একখানা কাহিনী নেই যা আমার পড়া হয়ে ওঠেনি, আর ঠিক সেই কারণেই সায়নীকে আমি বৌঠান সম্বোধন করে থাকি। চায়ের প্লেটটা টেবিলে রাখতে রাখতে বৌঠান বলে উঠলে, বলি ঠাকুরপো, বইয়ের তাকে যে ডিকশনারিটা ছিল ওটা কই গো? মুখ ঘুরিয়ে দেখলাম ওটা তো তার যথাস্থানেই রাখা আছে। সেটাই বলতে যাব এমন সময় বৌঠান পাল্টা বলে উঠল, না আসলে আমাদের বাড়ি থেকে ভ্রমণ নামক শব্দটা যেভাবে ক্রমাগত বিলুপ্তির পথে, তাই ভাবলাম একবার ডিকশনারিটা খুঁজে দেখব, ওর ভিতরে শব্দের খোঁজ মেলে কি না। বুঝলাম আজ বিক্রমের রক্ষে নেই। তদন্তের কারণে দীর্ঘ বহু মাস ধরেই আমার বন্ধুটি বেশ ব্যস্তই বলা যায়, আর ঠিক সেই কারণে সংসারের দিকে এক প্রকার সময় দিতে পারে না সে। তাই এসব ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দিয়ে যেন মুহূর্তের মধ্যেই চমকে উঠলাম। চায়ের মধ্যে চিনির পরিমাণ এতটাই বেশি যে এরকম চলতে থাকলে ডায়াবেটিস হওয়া থেকে আমাকে আর স্বয়ং ভগবানও বাঁচাতে পারবেন না। তবে বর্তমানে বৌঠানের যেরকম মুড, তাতে তাকে আর উত্তপ্ত করা সমীচীন হবে না। কিছু সময় পর আমি চুপি চুপি বিক্রমকে বললাম, এই বিক্রম, দেখতেই তো পাচ্ছ সব, আর এটা তো ঠিক যে গত কয়েক মাসে তোমার তদন্তের কারণে ওকে একদম সময় দিয়ে উঠতে পারো। এক এক সময় তো এমন গেছে যে তুমি আর আমি বাইরে চলে যেতাম, বৌঠান একাই থাকতে পারিতে। আরে তার কথাটাও তো একটু ভাবো বিক্রম। কথাটা তুমি মন্দ বলনি কমল, আসলে আমিও এমন কিছু ভাবছিলাম। একে তদন্তের চাপ, আর তার উপর এবার বাংলায় যা গরম পড়েছে, কয়েকদিনের জন্য পাহাড়ে যেতে পারলে বড় মনটা হালকা হবে, কি বলো? বিক্রমের মুখে এমন কথা শুনে আমি এক প্রকার লাফিয়ে উঠলাম। অতীতে যতবারই কোথাও যাওয়া হয়েছে, প্রতি ক্ষেত্রেই বৌঠানের চাপেই শেষ পর্যন্ত রাজি হয়েছিল। তবে এবার বিক্রম নিজেই। আচ্ছা, তা কোথায় যাওয়ার কথা ভাবছো শুনি? ভাবছি দার্জিলিং গেলে কেমন হয়। এমনিতেই ওখানে বেশ ঠান্ডা, আর বেশ কয়েকদিন মস্তিষ্কের বিশ্রামও হবে। তুমি শুনলে হয়তো অবাক হয়ে যাবে, তবে আমি ইতিমধ্যেই দার্জিলিংয়ের 3টি টিকিট পর্যন্ত কেটে রেখেছি। এই শনিবারই আমরা রওনা দিতে চলেছি, কেমন? তা তুমি এত কিছু ভেবে রেখেছো, তাহলে ওকে জানাওনি কেন? সে শুনলে তো ভারী খুশি হবে। আরে কমল, এই জন্যে বলি বিয়েটা করো তাড়াতাড়ি। আজ বিবাহিত হলে বুঝতে বউয়ের সাথে রাগ, অভিমান আর তারপর প্রেম করার মজাটাই আলাদা রকমের। বন্ধুকে কিছু বলতে যাব, দেখলাম ম্যাগাজিনটা রেখে পাশের ঘরে চলে গেল। বুঝলাম এখন স্বামী স্ত্রীর মান অভিমানের পর্ব মিটতে চলেছে। যাই হোক, নিজের লেখালেখির কাজেই মন দিলাম অগত্যা। ঘড়ির কাঁটা এখন 9-এর ঘরে। পাশের রুম হতে এ ঘরে প্রবেশ করল বিক্রম আর সায়নী। হাসি ভরা মুখে তার প্রশ্ন, এই ঠাকুরপো, দার্জিলিংয়ের বিষয়টা তুমিও জানতে বলো, তাও তোমরা দুই বন্ধু আমায় কিছু জানাওনি।
আমি আমতা আমতা করতে করতে বললাম, না মানে বিক্রম তো আমাকে একটু আগেই ব্যাপারটা জানালো, না হলে কি আর। আমাকে থামিয়ে বিক্রম বলে উঠল, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, হাতে আর 2 দিন সময়। পাহাড়ে কিন্তু বেশ ঠান্ডা, বেশ কিছু শীত বস্ত্র আর বাকি দরকারি জিনিস গুছিয়ে নিতে হবে, শেষ মুহূর্তে যেন কিছু বাকি না রয়ে যায়। বিক্রমের এখানে নির্দেশে আমরা দুজনেই সম্মতিসূচক ঘাড় নাড়লাম। শুধু তাই নয়, দার্জিলিং যাওয়ার সুখবরে বৌঠান এতটাই আহ্লাদিত যে কিছু মুহূর্তের মধ্যেই বানিয়ে ফেললো গরম গরম লুচি আর আলুর দম। রাতে ডিনার টেবিলে খেতে বসে এই চমকে যে বেজায় খুশি হলাম তার বলে দিতে হয় না। আজ শনিবার সকালে উঠতে দেরি হওয়ায় বিক্রমের বকুনি জুটল কপালে। কতবার বললাম বের হওয়ার আগে ব্যাগপত্র গুছিয়ে নিতে, আর উনি এখনো পড়ে পড়ে ঘুমিয়ে চলেছেন। অগত্যা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে শুরু হয়ে গেল কাজ। বিকেলের ট্রেন, দুপুর হতেই বেরিয়ে পড়লাম আমরা। সঠিক সময়ে পৌঁছলাম স্টেশনে। আচ্ছা, এইখানে ট্রেনের ভিতরকার একটি ঘটনা না বললেই নয়। এখান থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন, আর তারপর সেখান থেকে অপর একটি ট্রেন ধরে আমরা পৌঁছে যাব দার্জিলিং। ছোটবেলায় একবার গিয়েছিলাম পাহাড়ে, তারপর থেকে বিক্রমের সঙ্গে তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় ঘুরলেও এই জায়গাটায় আর যাওয়া হয়ে ওঠেনি। ফলে মনের মধ্যে একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। ট্রেনে আমার পাশে বিক্রম আর অপর দিকে সায়নী। বিক্রমকে দেখলাম একটা খবরের কাগজ খুলে বেশ মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই হলো ওর স্বভাব। অতীতেও যখন ট্রেন যাত্রা করি, বই কিংবা খবরের কাগজে আমার এই বন্ধুটির প্রধান ভরসা হয়ে ওঠে। নিরুপায় হয়ে আমি বৌঠানের সঙ্গে গল্প জুড়ে দিলাম। হঠাৎ আমাদের পাশে এসে বসলে এক ভদ্রলোক। এখানে ভদ্রলোকের খানিক বিবরণ দিয়ে দেওয়া প্রয়োজন। মাঝারি উচ্চতার, ছোট ছোট করে কাটা চুল, বেশ লম্বা দাড়ি, বয়স হবে বড় জোর 30 থেকে 35-এর মধ্যে। আমাদের উল্টো দিকের সিটটায় বসে সকলের উদ্দেশ্যে একটা নমস্কার করলেন ভদ্রলোক। বেশ জোর একটা শব্দ করে চালু হলো ট্রেন। বেশ খানিকক্ষণ কথা বলার পর জানলাম ওনার নাম হচ্ছে নিখিলেশ মজুমদার। বাড়ি পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। মাঝে মধ্যে অফিস থেকে ছুটি পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণে। নিখিলেশবাবু বলে চললেন, শৈশবকালে আমার বাবা মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। পাশের বাড়ির এক কাকিমার নিকটই বড় হই আমি, তাই ছোট থেকে উনিই আমার কাছে সব। ধীরে ধীরে বড় হতে দায়িত্ব এসে পড়ে একার কাঁধে। এখানে বলে রাখা ভালো, ওই ভদ্রমহিলার চারকুলে কেউ নেই। পড়াশোনাতে মন্দ ছিলাম না আমি। কলেজ শেষ হওয়ার পরেই একটি বেসরকারি কোম্পানিতে যোগাযোগ করি, আর কাজ পেতে খুব একটা দেরিও হয়নি। বর্তমানে সেখানে যা বেতন তাতে আমার আর কাকিমার বেশ ভালো মতোই চলে যায়। এছাড়াও আমার একটি অভ্যাস রয়েছে, এবং তা হলো মাঝে মধ্যেই অফিস থেকে ছুটি পেলে ঘুরতে বেরিয়ে পড়া। ভ্রমণ আমার জীবনের এক অত্যন্ত প্রিয় নেশা বলতে পারেন। সেক্ষেত্রে আমি কাউকে সঙ্গী হিসেবে নিই না। পাহাড় হোক কিংবা সমুদ্র, আমাদের চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা উপভোগ করতে কার না ভালো লাগে বলুন। বর্তমানে তাই অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে ঠিক করেছি দার্জিলিং শহরটাই ঘুরে আসব। যদিও এর আগে আমি 3 থেকে 4 বার এখানে এসেছি, তবে যতবারই দেখি না কেন মন ভরে না মশাই। বিক্রম দেখলাম কাগজ থেকে মুখটা সরিয়ে বললে, আপনি মন্দ বলেননি। বর্তমানে আমরা যেভাবে যন্ত্রমানবের মতো ক্রমাগত দৌড়ে চলেছি, তাতে কয়েকদিনের ছুটিতে মন এবং দেহ উভয়কেই আরাম দেওয়া প্রয়োজন। না হলে কোনো সময় যন্ত্র বিকল হয়ে গেলে ভারী মুশকিল। এই দেখেছেন, আমি এতক্ষণ ধরে এত কিছু বলে চলেছি, এদিকে আপনাদের পরিচয় জিজ্ঞাসাই করা হয়নি। এই আমার বদ অভ্যাস। একবার বকা শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। আমি হেসে বললাম, আরে না না মশাই, দীর্ঘ যাত্রাপথে এরকম একটা প্রাণবন্ত মানুষ কে না চায় বলুন। ও ভালো কথা, আমি কমল, ও আমার বন্ধু বিক্রম, আর ইনি হলেন সায়নী, বিক্রমের স্ত্রী। আমার মুখে এই বিবরণ শুনে ভদ্রলোকের মুখের কৌতূহলটা বেশ ভালো মতোই টের পেলাম। নিখিলেশবাবু বলে উঠলেন, আপনি কি সেই বিখ্যাত ডিটেকটিভ বিক্রম সেন? আরে মশাই, আপনাদের তদন্তের ব্যাপারে কতই না কাহিনী পড়েছি। আর কমল বাবু, আপনি তো আমার প্রিয় মানুষ। এ কি, আমি তো তাহলে বিখ্যাত মানুষদের সাথে বসে আছি মশাই? আরে না না, এরকম কোনো ব্যাপার নেই।
আর তাছাড়া সেই অর্থে আমি ডিটেকটিভ নই। এক্ষেত্রে সমাজের বুকে অপরাধের দমন ঘটানো আর সত্যের উদ্ঘাটন করাই আমার নেশা। তা দার্জিলিং কি কোনো তদন্তের স্বার্থে নাকি? না না, ভুল করছেন। আসলে বললাম না, মাঝে মধ্যে শরীর আর মন উভয়কেই বিশ্রাম দেওয়া খুব প্রয়োজন। তাই এবারের সফরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করাই হলো একমাত্র লক্ষ্য। তবে হ্যাঁ, যদি কোনো তদন্ত দরজায় কড়া নাড়ে তবে আর কি করি বলুন? হো হো করে হেসে উঠলেন নিখিলেশ মজুমদার। এভাবেই একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বেশ ভালোভাবেই কেটে গেল সফর। শুধু মাঝে একবার বিক্রমকে দেখে অবাক হয়েছিলাম। নিখিলেশবাবু আমাদের সঙ্গে কথা বলছেন, তার মাঝপথে বিক্রমের কপালে দেখলাম বেশ কয়েকটি চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠেছে। কিছু যেন একটা ভেবে চলেছে ও। এমনকি একবার তো ভদ্রলোককেও প্রশ্ন করে বসলো, আচ্ছা, আপনার বাবা মা যখন মারা যান তখন আপনার বয়স ঠিক কত? যদিও পর মুহূর্তে একটু গম্ভীর হয়ে নিখিলেশবাবু জবাব দেন, 5 বছর। যদিও কোনো অচেনা মানুষ দেখলে বিক্রমের এই স্বভাব সম্পর্কে আমরা এক প্রকার অবগত। মাথা থেকে পা পর্যন্ত কাউকে দেখে নেওয়া এবং তার সম্পর্কে যতটা সম্ভব ধারণা করা আমার বন্ধুর অন্যতম একটি নেশা। ও বলে, পথে ঘাটে যার সাথে পরিচয় হয় তার প্রসঙ্গে যতটা সম্ভব ধারণা কষে নাও, এটা অত্যন্ত প্রয়োজন। এতে তোমার মস্তিষ্ক আরও ক্ষুরোধার হয়। সে যাই হোক, এভাবে প্রথমে নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে ট্রেনে করে শেষ পর্যন্ত দার্জিলিংয়ে গিয়ে যখন পৌঁছলাম, ঘড়িতে দেখি তখন সন্ধ্যে 7টা বাজছে। স্টেশন থেকে একটি গাড়ি নিয়ে হোটেলে রওনা দিলাম। এখানে বলে রাখা প্রয়োজন যে নিখিলেশবাবু কিন্তু আমাদের সঙ্গে দার্জিলিং পর্যন্ত এলেও গাড়িতে আর ওঠেননি। রেল স্টেশনে পৌঁছে, এই আমার স্টেশন লাগোয়া এলাকায় একটি কাজ রয়েছে, সেই কাজ ছেড়ে পরবর্তীতে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। চলুন, বিদায় বলে চলে যান নিখিলেশ মজুমদার। দীর্ঘ একদিন ধরে ট্রেন যাত্রার ফলে আমি, বিক্রম আর সায়নী তিনজনেই ভীষণ ক্লান্ত ছিলাম। ফলে আজ রাত্রে আর কোথাও গেলাম না। ঠিক হলো কাল সকালে উঠে পাহাড় ভ্রমণের বিষয়ে স্থির করা যাবে। আজ সোমবার। বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতায় যেরকম গরম ছিল তার তুলনায় এখানে বেশ ঠান্ডা। শুধু তাই নয়, এতটাই শীতল আবহাওয়া যে সকাল 6টায় উঠবো বলেও ঘুম ভেঙে দেখি ঘড়ির কাঁটা 7টায় পৌঁছেছে। তবে শুধুমাত্র আমি নই, বিক্রম আর বৌঠানকেও দেখলাম এখনো নাক ডেকে ঘুম দিয়ে চলেছে। ফ্রেশ হয়ে ওদের ডাকতে গিয়ে উল্টে বিক্রম আমাকে মেজাজ দিয়ে বলে, এ কি কমল, একে তো দেরি করে উঠেছ, তার উপরে একবার ডাকবে পর্যন্ত না? হ্যাঁ বিক্রম, তুমি পারো বটে, ঘুমের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই আর আমি ডাকতে এসে কিনা আমাকে বকা দিচ্ছ। পাশ থেকে আমাকে সমর্থন জানালো বৌঠান। ব্যাস আর কি, জামা কাপড় পরে এক কাপ গরম গরম কফি খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে। কলকাতায় চা প্রিয় হলেও এই ঠান্ডার মরশুমে কফি না হলে ঠিক জমে না। বাইরে বের হতে মনটা বেশ প্রফুল্লিত হয়ে উঠল। চারিদিকে শীতল হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে ঢাকা শহর, ছন্ন ছাড়া মেঘের মাঝখান হতে উঁকি মারা সূর্য, সব মিলিয়ে একটা মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া। হোটেল হতে বেরিয়ে সামনের পথ দিয়ে এগিয়ে চললাম আমরা 3 মূর্তিমান, আমি, বিক্রম আর সায়নী। চলতে চলতে বিক্রমকে বললাম, এই বিক্রম দেখো, প্রকৃতির কি সৌন্দর্য, যেন জন্ম জন্মান্তরেও ভোলা যাবে না। হরেক রকমের পাখির আওয়াজ, পরিষ্কার হাওয়া, এসব যেন আজকাল শহরে খুঁজে পাওয়া ভারী মুশকিল, তাই না? সেই যা বলেছ কমল, শহরের বুকে দিনের পর দিন গাছ কেটে যেভাবে একের পর এক ফ্ল্যাট, আবাসন আর সব বড় বড় বিল্ডিং হয়ে চলেছে, তাতে কয়েক বছর পর এইসব এলাকাতে এসেই দেখবে মানুষের বসবাস ক্রমাগত বেড়েই চলেছে। আচ্ছা বিক্রম, কাল যে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, মানে ওই নিখিলেশ বাবু, ব্যক্তিটি কিন্তু ভারী মজার, হ্যাঁ কি বলো? হ্যাঁ, সে তুমি মন্দ বলনি, তবে মজার সাথে সাথে বেশ রহস্যময় ব্যাপার লুকিয়ে রয়েছে এর মধ্যে। তুমি আবার রহস্যের কি পেলে গো? লোকটি সমস্ত পথ জুড়ে মন খুলে কথা বলে গেলেন, এর মধ্যে আবার তুমি কি খুঁজে পেলে?
বুঝলে সায়নী, চোখ, নাক আর কান সবসময় সর্বদা খুলে রাখাই শ্রেয়। তোমরা বহু জিনিস লক্ষ্য করো না, তা বলে কি তাদের অস্তিত্ব মুছে যেতে পারে? একদম নয়। এইভাবে দু একটা কথা হতে হতে নিকটবর্তী মার্কেট থেকে বেশ কোটি কয়েক জিনিস কিনলো বৌঠান। সত্যি, পাহাড় হোক কিংবা সমুদ্র, মহিলাদের শপিংয়ের প্রতি ভালোবাসা কোনো কালেই কম হওয়ার নয়। মার্কেট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, ঠিক সেই সময় ঘটলো একটা ঘটনা। সত্যি বলতে ভ্রমণের সময়কালেও রহস্যদীপ বিক্রমের পিছু ছাড়বে না, তা পুনরায় একবার প্রমাণ হয়ে গেল এ ঘটনায়। পুরো ঘটনাটাই খুলে বলি তবে। বিক্রমের সঙ্গে গল্প করতে করতেই ফিরছি, বৌঠান ব্যস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ঠিক এমন সময় সামনে থেকে এক ব্যক্তিকে দেখলাম অতি দ্রুত পায়ে ক্রমশ আমাদের দিকে অগ্রসর হয়ে আসছে। তবে ভদ্রলোককে দেখে যে অতীতের চেনা বলে মনে হচ্ছে তা কিন্তু একদমই নয়। কিন্তু উনি যেভাবে এগিয়ে আসছেন তাতে মনে হচ্ছে যেন আমাদের উদ্দেশ্যেই অগ্রসর হয়ে চলেছেন তিনি। মাথা ভর্তি চুল, দাড়ি এক প্রকার নেই বললেই চলে, মাঝারি উচ্চতার এক ব্যক্তি। তবে দূর থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় ভদ্রলোকের মধ্যে একটা বলিষ্ঠ ভাব বর্তমান। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য যা আন্দাজ করেছিলাম ঠিক তাই হলো। আচমকা এই লোকটি এগিয়ে এসে বিক্রমের উদ্দেশ্যে বলে বসলো, আপনি তো ডিটেকটিভ বিক্রম সেন। কি সৌভাগ্য আমার, আপনার সঙ্গে আমার এখানেই দেখা হয়ে গেল। এটা অনেকটা ভগবান দর্শনের মতো। কি যে উপকার হলো তা বলে বোঝানোর ভাষা নেই আমার। এক নিঃশ্বাসে এসব কথা বলে চললেন ব্যক্তিটি। তবে বিক্রমকে দেখলাম ও একটুও বিচলিত হলো না, বরং অচেনা ব্যক্তিটিকে বললে, আচ্ছা আচ্ছা, শান্ত হন। একটা কাজ করুন, আমরা সামনেরই একটি হোটেলে উঠেছি, ওখানে চলুন, যা কথা আছে সব শুনবো। আসুন এবার। এই বলে আমরা চারজন মিলেই হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালাম। হোটেলের রুমে এসে বসলাম। কিছু মুহূর্ত আগেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে রোমাঞ্চ অনুভব করছিলাম, বর্তমানে তা এক প্রকার থম মেরে গিয়েছে। চারদিকে আবহাওয়াটা ক্রমাগত শান্ত হয়ে আসছে। ভিতরের ঘরে এসে পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়লাম আমি আর বিক্রম। মাঝে চেয়ারটিতে বসলেন ওই ব্যক্তি। এই শীতের মরশুমেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম লক্ষ্য করলাম। ভদ্রলোক নিশ্চয়ই খুব চিন্তায় রয়েছেন। তবে খুঁজে খুঁজে দার্জিলিংয়ে এসে হঠাৎ বিক্রমের জন্যই যেন অপেক্ষা করে রয়েছিলেন ব্যক্তিটি। এটা ভাবতেই মনের মধ্যে একটা খটকা লাগলো। বিক্রমকে কানে কানে সেটা বলতে যাব, ঠিক এমন সময় ঘরের ভিতরে চা নিয়ে প্রবেশ করলো বৌঠান। বিক্রম চায়ের কাপে এক চুমুক দিয়ে সিগারেটটা জ্বালিয়ে নিল। তারপর ধোয়া ছাড়তে ছাড়তে বললে, এবার আপনি সব খুলে বলতে পারেন। দেখে আপনাকে মনে হচ্ছে খুব চিন্তায় রয়েছেন। চিন্তা করবেন না, আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টাই করব। বিক্রমের কথায় যেন খানিকটা আশ্বস্ত হলেন ভদ্রলোক। গরম চায়ে একবার চুমুক দিয়ে তিনি বলে চললেন, নমস্কার, আমার নাম সুদীপ কর্মকার, নিবাস যাদবপুর লাগোয়া এলাকায়। মানে যাদবপুর মোড় থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। পূর্বপুরুষের আমলের বাড়ি, টাকা পয়সার দিক থেকে আমাদের পরিবারকে এক প্রকার বিত্তশালী বলা চলে। ছোটবেলা থেকেই ইতিহাস নিয়ে চর্চা আমার। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে মাস্টার্সও করি, যদিও বর্তমানে একটি প্রাইভেট সেক্টরে কাজ করছি। তবে এই বিষয়টার প্রতি প্রেম আমার সারা জীবন থাকবে। সেই কারণেই পুরনো মূর্তি সংগ্রহ, প্রতি সপ্তাহে একবার করে কোনো সংগ্রহশালা কিংবা এ বিষয়ক স্থানগুলিতে নিত্য যাতায়াত রয়েছে আমার। বলে রাখা ভালো, কলকাতার পাশাপাশি দার্জিলিংয়েও একাধিক জায়গা রয়েছে যেখানে আজকের দিনে দাঁড়িয়েও প্রাচীন এবং মূল্যবান জিনিসের কদর করতে জানে লোকসমাজ। তবে ইতিহাস বিষয়টির প্রতি প্রেম যে আমার জীবনে এক কালো অধ্যায় নামিয়ে আনবে তা বোধ করি স্বপ্নেও ভাবিনি। সব বুঝলাম, কিন্তু কি এমন হলো যে আপনি এতটা ভয় পেয়ে গিয়েছেন? কিংবা কালো অধ্যায় বলতে আপনি ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন? সবটা খুলে বলুন। সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু, একটি জিনিসও লুকাবেন না। হ্যাঁ, সেই কারণেই তো আপনার দর্শন পাওয়া আমার কাছে বর্তমানে এক বরদান হিসেবেই দেখা দিয়েছে। কিছু সময় আগেকার কথা, বুঝলেন বিক্রমবাবু, কলকাতায় প্রাচীন মূর্তি এবং হিস্টোরিক্যাল সমস্ত জিনিসের একটি প্রদর্শনী বসে।
খবর পেয়ে যথারীতি আমিও পৌঁছে যাই সেই স্থানে। প্রাচীন মূর্তি, মুদ্রা এ সকলের পাশাপাশি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বহু পুরনো এক বৌদ্ধ মূর্তি। মূর্তিটি আমার চোখে পড়ে, এক কথায় বলতে গেলে অনবদ্য। তবে সেই প্রদর্শনীর পর বাড়ি ফিরে আসলেও তা যে আমার জীবনে ঝড় তুলে দেবে তা কি আর জানা ছিল? এবার আপনাকে যে ঘটনার বিবরণ দেব তা দার্জিলিংয়ের। অতীতেও আমি একাধিকবার এখানে এসেছি, তবে প্রাকৃতিক সৌন্দর্য নয়। পাহাড়ে আসার আমার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ঐতিহাসিক জিনিসকে একদম সামনে থেকে প্রত্যক্ষ করা। গত শুক্রবারের কথা, সারাদিন দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে ভ্রমণ শেষে হোটেলের উদ্দেশ্যে ফিরছিলাম। বেশ রাত হয়ে গিয়েছিল আর এলাকাটাও ছিল একদম নির্জন এবং খুটখুটে অন্ধকার। আর সেই সুযোগ নিয়ে হঠাৎ করে আমার মাথার পেছনে কোনো একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে বসে কেউ। পিছন ফিরেও কাউকে ঠাউর করতে পারি না। মুহূর্তের মধ্যেই চোখের সামনে নেমে আসে অন্ধকার। এর ঠিক কতক্ষণ পর জানি না, যখন চোখ খুলি একটি 4 চাকার বাহনে বসে আমি। একজন সামনে গাড়ি চালাচ্ছে আর আমার হাত দড়ি দিয়ে বাঁধা, মুখে রুমাল। নিজেকে ওই বাঁধন থেকে মুক্ত করাই সব রকম চেষ্টা করলেও সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। একই সঙ্গে আমার পাশে বসে এক ব্যক্তি। অচেনা ওই 2 ব্যক্তির মুখে মাস্ক থাকায় তাদের চিনতে পর্যন্ত পারিনি। এদিকে আমার জ্ঞান ফিরতেই এক ব্যক্তি বলে ওঠে, ওই ওর চোখে কালো কাপড়টা বেঁধে দে, জ্ঞান ফিরে গেছে মালটার। তার নির্দেশ মতো এবার আমার চোখে কাপড় বেঁধে দেওয়ায় কোথায় নিয়ে যাচ্ছে, কতক্ষণ ধরে যাচ্ছি কিছুই আন্দাজ করতে পারি না। শুধু বুঝতে পারি 4 চাকা ওই গাড়ি করে পথের পর পথ আমাকে বলপূর্বক নিয়ে যাচ্ছে ওই 2 ব্যক্তি। প্রচণ্ড ভয় হতে থাকে, ঠান্ডা হয়ে আসে হাত পা। শেষ পর্যন্ত কিনা দার্জিলিংয়ে এসে আমাকে কিডন্যাপ করলো এরা। যদি আর না বেঁচে ফিরতে পারি, কোনো খাদে যদি আমায় ফেলে দেওয়া হয়, এসব চিন্তাভাবনা মাথায় ঘুরছিল। এমন সময় গাড়িটি থামায় ওরা। পরবর্তীতে আমাকে এক প্রকার চ্যাংদোলা করেই নিয়ে যাওয়া হয় একটি বাড়ির ভেতর। তারপর সেখানে মুখ থেকে রুমাল আর চোখ হতে কাপড় সরিয়ে দিলে খানিক স্বস্তি পাই আমি। চারিদিকে তাকিয়ে দেখি কোনো একটি বড় মতো দালান ঘরে রাখা হয়েছে আমাকে। চেয়ারের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রয়েছি আর সামনে বসে ওই 2 ব্যক্তি। শুধু তাই নয়, তাদের মধ্যে একজনের হাতে বন্দুক। ফলে ওই মুহূর্তে বাঁচার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। কোথায় আছি, কি কারণে আমায় নিয়ে আসা হয়েছে কিছুই জানি না। মনে অনেক প্রশ্ন থাকলেও কাকে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক এমন সময় ওদের মধ্যে একজন পরিষ্কার বাংলায় আমার উদ্দেশ্যে বলল, তোর খবর বহুদিন ধরেই আমাদের কাছে রয়েছে। কয়েক সপ্তাহ আগে কলকাতায় একটি প্রদর্শনীতে গিয়েছিলিস, তাই তো? বেশ কিছু প্রাচীন মূর্তি, ঐতিহাসিক জিনিসের প্রদর্শনী ছিল। ভালো করে মাথায় জোর দে, একটা বৌদ্ধ মূর্তি ছিল ওই প্রদর্শনীতে, মনে পড়ে? ওইটা আমাদের চাই। আর খবরদার, কোনো রকম চালাকি নয়। বন্দুক হাতে থাকা ব্যক্তির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি বলছে সে? বৌদ্ধ মূর্তির কথা আমার ভালো মতোই মনে ছিল, কিন্তু তার সঙ্গে আমাকে কিডন্যাপ করার কি সম্পর্ক? এতটাই ভয় পেয়ে গেছিলাম যে গলা দিয়ে স্বর পর্যন্ত বেরোচ্ছিল না। তাও এক প্রকার সাহস নিয়ে পাল্টা জিজ্ঞেস করলাম, হ্যাঁ মানছি এ সকল জিনিসের প্রতি আমার আগ্রহ রয়েছে, কিন্তু প্রদর্শনীটা আমার ছিল না। আমি শুধু সেখানে গিয়েছিলাম আর যে বৌদ্ধ মূর্তির কথা বলছেন, হ্যাঁ দেখেছি, কিন্তু তার সঙ্গে আমাকে কিডন্যাপ করার কি যোগাযোগ কিছুই বুঝলাম না। সামনে থেকে সেই ব্যক্তিটি রাগী স্বরে বলে উঠল, তাও আমরাও জানি, তবে তোকে প্রথম থেকে এই সব কিছু বলে রাখছি। আর হ্যাঁ, এসব কথা যদি তুই বাইরে বলেছিস তাহলে এই বন্দুকের প্রথম গুলি তোর বুকের ভিতর জাঁজরা করে দেবে। শোন, ওই বৌদ্ধ মূর্তিটার ওপর আমাদের নজর রয়েছে। আমাদের পরিকল্পনা ছিল প্রদর্শনী থেকে সেটা চুরি করব। তবে পরবর্তী সময় শুনি এক ব্যক্তি ওই মূর্তিটা ক্রয় করে নিয়েছে। ঠিকানা খুঁজে তার বাড়ি যাই। চুরি করবার উদ্দেশ্যেই গিয়েছিলাম, তবে আচমকা ঘুম ভেঙে যায় তার।
এরপর মূর্তি প্রসঙ্গে জিজ্ঞেস করলে সে কিছুতেই তার সন্ধান দিতে রাজি হয় না। ব্যাস, শেষ পর্যন্ত তাকে খুন করতে বাধ্য হই আমরা। তবে ওর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমরা মূর্তির সন্ধান পাইনি। শেষ পর্যন্ত পাই একটা ডায়েরি, আর সেখানে বেশ কিছু ধাঁধা জাতীয় জিনিস লেখা ছিল। কয়েকটি লেখা দেখে বুঝতে পারি যে উনি মূর্তিটা দার্জিলিংয়ের কোথাও লুকিয়ে রেখেছেন। হয়তো সন্দেহ করেছিলেন চুরি হওয়ার, তবে কোথায় লুকোনো রয়েছে তা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আর চোর মানে আমরা সাধারণ চোর একদমই ভাবিস না। তোর সম্বন্ধে খুঁটিনাটি জেনে তবেই আমরা এসেছি। এখন তোর প্রধান দায়িত্ব ধাঁধাগুলোর সমাধান করবি, আর মূর্তিটা ঠিক কোথায় রয়েছে তা সম্পর্কে আমাদের জানাবি। না হলে কিন্তু ওদের এ সকল কথা শুনে আমি এতটাই ভয় পেয়ে যাই যে সম্মতিসূচক ঘাড় নাড়ানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না বিক্রমবাবু। ওরা আমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছে, মানে আর মাত্র 4 দিন রয়েছে আমার হাতে। এতক্ষণ ধরে খুব মনোযোগ সহকারে ভদ্রলোকের কথা শুনে চলেছিল বিক্রম। খানিকক্ষণ চুপ থাকার পর ও বলল, বুঝলাম, তবে একটা কথা বলুন, আপনি তো ইতিহাসের স্টুডেন্ট, কিন্তু ধাঁধার সাথে আপনার সম্পর্ক ঠিক কি? আসলে বিক্রমবাবু, আপনাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। ছোট বয়স থেকেই ধাঁধা সমাধান করা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে আমার এক বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে কলেজের বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করি। একবার স্টেট লেভেলে একটি প্রতিযোগিতাও পুরস্কার জিতেছিলাম, কাগজেও বেরিয়েছিল সেই বিষয়টি। তবে আপনি শুধু ভাবুন, ওই 2 ব্যক্তি কতটা ভয়ানক। আমার বিষয়ে সমস্ত রকম অনুসন্ধান করে তারপর পরিকল্পনা মতো কিডন্যাপ করে আমাকে, শুধু কি তাই, আমি যে দার্জিলিং আসছি তাও জানতো শয়তানরা। এখন এখন আপনি আমাকে বাঁচাতে পারেন বিক্রমবাবু, কিছু অন্তত করুন। চিন্তা করবেন না, তবে শেষ একটা প্রশ্ন আপনার কাছে। ফেরার সময়ও কি আপনাকে সেই একইভাবে চোখে কাপড় বেঁধে নিয়ে আসা হয়েছিল? আর কোথায় ঠিক নামানো হয় আপনাকে? ঠিকই ধরেছেন আপনি। হ্যাঁ, যে অন্ধকার গলি থেকে আমাকে কিডন্যাপ করা হয় সেখানেই আবার গাড়িটি এসে থামে, এবং যখন চোখ থেকে অন্ধকার সরে যায় তখন দেখি, হ্যাঁ, এটাই সেই এলাকা যেখান থেকে আমাকে নিয়ে যায় ওরা। এরপর বিক্রম বলে উঠল, আচ্ছা, আপনাকে যে ধাঁধাগুলির বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তা কি আপনাকে দেওয়া হয়েছে? না হলে আপনি সমাধান করবেন কেমন করে? বিক্রমের এই কথা শুনে ওর দিকে নিজের মোবাইলটা বাড়িয়ে দিলেন ভদ্রলোক। তার মধ্যে সম্ভবত লেখা রয়েছে ধাঁধাগুলি। এরপর চেয়ার থেকে উঠে বিদায় নেওয়ার সময় কাতরভাবে আবেদন করে গেলেন তিনি, আমাকে বাঁচান, একমাত্র আপনি পারবেন বিক্রমবাবু। ঘড়িতে সময় বলছে রাত 9:30। সেই বিকেল থেকে এক মনোযোগে ধাঁধাগুলি পড়ে চলেছে বিক্রম। 2-1বার উঁকি দিয়ে সেগুলো দেখার চেষ্টা করলেও বিশেষ কোনো লাভ হয়নি। তবে এর মাঝে প্রায় 6 থেকে 7 কাপ চা আর 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে আমার এই বন্ধু। একবার তো বৌঠান এক প্রকার ঝাঁঝিয়ে উঠে বলে, তখন থেকে চেয়ারে বসে বসে শুধু চায়ের অর্ডার দিয়ে যাচ্ছ। তা আমি কি মানুষ নই নাকি? কোথায় এখানে ঘুরতে এলাম না, ওরার এখানে রহস্য চাই। যদিও সে কথায় বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিক্রম। আমার বন্ধুর স্বভাব এরকমই, কোনো কেসে একবার প্রবেশ করলে আর কোনো দিকে নজর থাকে না। রাত অনেকটাই হয়েছে। বিক্রমকে এবার জিজ্ঞাসা করলাম, এই বিক্রম, ওই মোবাইলে কি এমন ধাঁধা লেখা ছিল যে এতক্ষণ ধরে ভাবনা চিন্তা করে চলেছ? কই, আমাকেও তো একটু বলতে পারো, যদি কিছু সাহায্য করতে পারি। অত সহজ নয় কমল। জীবনের প্রতিটা পদক্ষেপে এমন কিছু চ্যালেঞ্জ এসে হাজির হয় যার সমাধান অত্যন্ত প্রতিকূল হয়ে ওঠে। যাই হোক, তোমাকে আমি বরং ধাঁধাটা পড়ে শোনাই, দেখো যদি কিছু উদ্ধার করতে পারো। এই বলে বিক্রম শুরু করল। মূলত এখানে একটা বিশেষ ধাঁধার কথা উল্লেখ রয়েছে। সম্ভবত প্রদর্শনী থেকে ওই বৌদ্ধ মূর্তিটা যে ভদ্রলোক কিনেছিলেন, ওনার সন্দেহ হয়েছিল যে মূর্তিটা তার থেকে কেউ বা কারা চুরি করতে পারে। আমার মন বলছে
সম্ভবত এই কারণেই উনি এই মূর্তিটা রাখার দায়িত্ব দেন কোনো এক ব্যক্তিকে। একই সঙ্গে ধাঁধার নিচে বেশ কয়েকবার দার্জিলিং শব্দটা লেখা রয়েছে, আর সেই কারণেই ওই 2 কিডন্যাপার এখানে এসে উপস্থিত হয়। তা কি এমন লেখা রয়েছে ওখানে যার রহস্য ভেদ করতে তোমার এত সময় লাগছে? 4টে লাইনের ধাঁধা, বুঝলে কমল। লেখাগুলো খানিকটা এরকম: প্রাচীন তোমায় ওড়ালাম, এবার পাড়ি দাও কোনো গর্তে, গৌতমের নিকট সুরক্ষিত তুমি, স্থান আছে এ মর্তে। এই বলে চুপ করলে বিক্রম। ওর কপালে বেশ কয়েকটি চিন্তার বলিরেখা স্পষ্ট লক্ষ্য করলাম। আমি বললাম, কোনো এক গর্তে পাড়ি দেওয়ার কথা বলছে, তার উপর আবার এই গৌতমটাকে। ধুর, না বাবা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আহা কমল, এত তাড়াতাড়ি চিন্তাভাবনার পথ বন্ধ করলে কি করে চলবে? তবে কিছুটা অবশ্য আমি আন্দাজ করতে পেরেছি, বুঝলে। এই যেমন ধরো, প্রাচীন তোমায় ওড়ালাম, সম্ভবত এখানে প্রাচীন বলতে সেই বহু বছর পুরনো বৌদ্ধ মূর্তিটার কথা বলা হয়েছে। ওড়ালাম বলতে হয়তো উনি যে জিনিসটা কোথাও লুকিয়ে রেখেছেন সেটার কথা বলা হয়েছে। পাড়ি দাও কোনো গর্তে, এটা বলতে হয়তো এখানে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে। কিন্তু শেষ দুটো লাইন না, আরও বেশ কিছুক্ষণ গবেষণা করতে হবে আজ। বিক্রমকে থামিয়ে আমি এবার প্রশ্ন করে উঠলাম, কিন্তু তুমি এই বিষয়টি কি করে নিশ্চিত হচ্ছ যে ভদ্রলোক এই জিনিসটি কাউকে রাখার দায়িত্ব দিয়েছেন? আসলে শেষ লাইন দুটো দেখে আমার সেটাই মনে হয়েছে। আর তাছাড়া সুদীপবাবু চলে যাওয়ার পর আমি একবার লালবাজারে ফোন করি, সেখান থেকে প্রদর্শনীর ব্যাপারে বেশ খুঁটিনাটি কিছু তথ্য নিই। এরপর যা জানতে পারি তা শুনলে তুমি চমকে উঠবে বন্ধু। আমি সেই ব্যাপারে জিজ্ঞেস করতে যাব এমন সময় আমার মনের ভাব বুঝেই বিক্রম বলে উঠল, প্রদর্শনীটা যেদিন হয় সেদিনই নাকি বৌদ্ধ মূর্তিটা কিনে নিয়েছিলেন এক বয়স্ক ব্যক্তি। ওনার নাম পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। লোকটার বয়স প্রায় 75-এর কাছাকাছি। একাই থাকতেন বাড়িতে। তবে আচমকা তার পরের দিন রহস্যজনকভাবে তাকে খুন করে কেউ বা কারা। যদিও পুলিশ এখনো পর্যন্ত সেই রহস্যের কিনারা করতে পারেনি, অর্থাৎ সুদীপবাবুর কথা একদম ঠিক। ওই কিডন্যাপার দুজন সম্ভবত মূর্তির লোভে পৃথ্বীরাজ বাবুকে খুন করে পালায়। লোকটার বয়স অনেক, এই বয়সে উনি নিশ্চয়ই এখানে আসবেন না। তাই এর থেকে পরিষ্কার যে বৃদ্ধ ব্যক্তিটা নিশ্চয়ই মৃত্যুর আগে এমন কাউকে মূর্তিটা রাখার দায়িত্ব দিয়েছিলেন যিনি বর্তমানে দার্জিলিংয়ে উপস্থিত রয়েছেন, কিংবা দার্জিলিংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক বিদ্যমান। আর হ্যাঁ, আরেকটা কথা, সুদীপবাবুর মোবাইলে ধাঁধাটা কখন পাঠানো হয়েছিল জানো? ঠিক যে মুহূর্তে উনি আমাদের ঘরে এসে বসলেন তখন। কিছু তো একটা রহস্য আছেই কমল, কিছু তো একটা রহস্য আছেই। এই কয়েক মুহূর্তের মধ্যে বিক্রম তদন্তকে এতখানি অগ্রসর করে নিয়ে যাবে তা ভেবে খানিক হতবাক হলাম। যাই হোক, কথা না বাড়িয়ে এরপরে ডিনার সেরে আমরা নিদ্রা গেলাম। তবে গভীর রাতে একবার উঠে স্পষ্ট লক্ষ্য করেছিলাম যে তখনও জেগে রয়েছে বিক্রম। ধাঁধাটির রহস্য ভেদ করতেই মশগুল সে। তবে পরের দিন একদম সকালে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি বেশ হাসি খুশি মনেই বসে রয়েছে বিক্রম, যেন যুদ্ধ জয় করার হাসি। মনে মনে ভাবলাম, সম্ভবত ধাঁধাটির রহস্য ভেদ করতে সক্ষম হয়েছে আমার এই বন্ধু। আমাকে উঠতে দেখেই বিক্রম বললে, কি কমল, ঘুম ভাঙলো? জলদি ফ্রেশ হয়ে আসো, চা খেতে খেতে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ফ্রেশ হয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বিক্রমকে বললাম, তা হ্যাঁ বলো, ওটার কি সমাধান করে ফেললে নাকি? আরে না না, পাগল হয়েছ নাকি? একটু সময় লাগবে। তবে আজ তুমি আর আমি মিলে সামনের একটি বৌদ্ধ মঠে ঘুরে আসব। তাছাড়া আমাদের পাশের রুমে একটা পরিবার এসে উঠেছে, তারাও বাঙালি, বুঝলে। সায়নীর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, তাই ওদের সাথে আজ সামনের মার্কেটে বেশ কিছু শপিং করতে যাবে সায়নী। ফলে আমরা বাড়িতে থেকে আর করব কি, চলো ঘুরে আসি। মনে মনে ভাবলাম, এ কি রে বাবা, বিক্রম কি তদন্তের কথা একদমই ভুলে গেল? তবে আমার এই ভুলটা ভাঙল।
কিছু মুহূর্তের মধ্যে জামা প্যান্ট পরে নিয়ে আমি আর বিক্রম বের হলাম বৌদ্ধ মঠের উদ্দেশ্যে। হোটেল থেকে গাড়ি করে 25 থেকে 30 মিনিটের পথ। আমরা দুই বন্ধু মিলে যখন বৌদ্ধ মঠের সামনে গিয়ে পৌঁছলাম, তখন দেখি আকাশটা বেশ খানিক মেঘলা করে এসেছে। পাহাড়ি এলাকার এই একটা গুণ, কখনো রোদ তো আবার কখনো মেঘ। তবে গত 2 দিন ধরে দার্জিলিংয়ের বুকে বৃষ্টি নেই বললেই চলে। মঠের ভেতর প্রবেশ করতে যাব এমন সময় ঘটল সেই ঘটনা। ঢোকার মুহূর্তে বিক্রম আমার হাত আটকে বলে, কমল, পিছনের দিকে ঘুরে একবার দেখো। কি হয়েছে? আহা, দেখোই না। পিছনে ঘুরতেই দেখলাম একটা বড় রেস্টুরেন্ট। সব রকমের খাবারই পাওয়া যায় বলে মনে হলো। তবে আচমকা বিক্রম রেস্টুরেন্ট দেখাচ্ছে কেন? সকাল সকাল কি ওর খিদে পেয়ে গেল নাকি? ওর উদ্দেশ্যে কিছু বলতে যাব, আমাকে থামিয়ে দিয়ে বিক্রম বললে, রেস্টুরেন্টের নামটা দেখো ভালো করে। উপরের দিকে তাকিয়ে দেখলাম মর্তু বাঙালি রেস্টুরেন্ট। হঠাৎ করে ধাঁধার ওই শব্দটা আমার চোখের সামনে ভেসে এলো। বিক্রম বলে চলল, এখানে এই নামটার বিশেষ কি কোনো গুরুত্ব রয়েছে? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ভেবে দেখো ওই কাগজের শেষ 2 লাইন, গৌতমের নিকট সুরক্ষিত তুমি, স্থান আছে মর্তে। অর্থাৎ যদি আমরা এই রেস্টুরেন্টটাকে শেষ লাইন হিসাবে ধরি, তাহলে 3য় লাইন অর্থাৎ গৌতম বলতে কি গৌতম বুদ্ধ, অর্থাৎ সামনের এই বৌদ্ধ মঠটাকে বোঝানো হয়েছে। কেস তো ক্রমশ জটিল হয়ে উঠছে কমল। চলো চলো, ভিতরে প্রবেশ করা যাক। হয়তো ভগবানের এটাই ইচ্ছে যে আমরা দ্রুত তদন্তের কোনো একটা কিনারা করতে পারি। এই বলে আমি আর বিক্রম প্রবেশ করলাম ভেতরে। অসম্ভব সুন্দর এক জায়গা, বৌদ্ধ মন্দির। সামনে জ্বলছে বড় বড় 2টি প্রদীপ। জানলাম দীর্ঘ বহু বছর ধরে এই প্রদীপ নাকি একইভাবে জ্বলে চলেছে। ঝড় বৃষ্টি কোনো কিছুই এটির জ্বলন্ত শিখাকে নেভাতে পারে না। মনের মধ্যে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। এমন সময় দেখলাম এক ব্যক্তির নিকট অগ্রসর হলো বিক্রম। যথারীতি তার পিছু ধাওয়া করলাম। বিক্রম আর ওই বৃদ্ধ ব্যক্তির মধ্যে যে কথোপকথন হলো তা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কিছু মুহূর্ত আগে এখানে এক ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বলেন আপনার কাছে আসতে। এই মঠের ভেতরে যা যা ঘটনা ঘটে সব সম্বন্ধেই নাকি আপনি অবগত। কথাটা কি ঠিক? সে আপনি মন্দ বলেননি। আজ বহু কাল ধরে আমি এই স্থানটিকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকি, সেবা করি, সব আমারই দায়িত্ব বলতে পারে। তবে আমাকে আপনার কি প্রয়োজন বলুন তো? নমস্কার, আমি গোয়েন্দা বিক্রম সেন। একটি তদন্তের স্বার্থে কয়েকটা প্রশ্ন রয়েছে আর কি। বিক্রমের কথা শুনে লোকটি দেখলাম হতবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আমাদের দিকে। তারপর বললে, ও আপনি সেই স্বনামধন্য বিক্রম সেন। আপনার বিষয়ে আমি বহু কাহিনী শুনেছি। হ্যাঁ, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? একটু মাথায় জোর দিয়ে ভাবুন তো, সাম্প্রতিক সময় কোনো এক বৌদ্ধ মূর্তি বিষয়ে কি আপনি কিছু শুনেছেন, কিংবা এই বিষয়ে কোনো ঘটনা আপনার স্মৃতিতে রয়েছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? এই তো গতকালের কথা। এক ব্যক্তি এসে উপস্থিত আমাদের এই মঠে। বিক্রমবাবু, আমি ওনার হাতে একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি লক্ষ্য করি। উনি বলেছিলেন যে ওই মূর্তিটি নাকি রক্ষা করা হলো তাঁর কর্তব্য। ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম উনি বেশ কয়েক বছর আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ধ্যান সাধনা করে বেড়ান। তারপর আজ সকালে উনি একটি চিঠি দিয়ে চলে গেলেন। বিক্রমের কপালে বেশ কয়েকটি চিন্তার ভাঁজ লক্ষ্য করলাম। এরপর বলল, যদি কিছু না মনে করেন, আমি কি এই চিঠিটা দেখতে পারি? লোকটি সম্মতিসূচক ঘাড় নাড়লে এরপর ভিতর হতে একটি চিঠি নিয়ে তা বিক্রমের হাতে ধরিয়ে দিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা। হোটেলের রুমে বসে রয়েছি আমি আর বিক্রম।
শপিং সেরে অনেকক্ষণ আগে ফিরে এসেছে সায়নী। চিঠিটি পড়ে চলল বিক্রম। নমস্কার। দীর্ঘ বহু বছর ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে চলেছি। আসলে ভগবান যেখানে নিয়ে যান আমি সেখানেই ভ্রমণ করতে থাকি। কয়েকদিন পূর্বে আমার বন্ধু পৃথ্বীরাজ আমাকে একটা বৌদ্ধ মূর্তি দিয়ে যায়। বর্তমানে এটা রক্ষা করাই হলো আমার প্রধান দায়িত্ব। যদিও এরপরই শুনি আমার বন্ধুকে নৃশংসভাবে খুন করেছে কেউ বা কারা। আমি আমার জীবন দিয়েও এই মূর্তিটা রক্ষা করে যাব। যদি আমার কিছু হয়ে যায়। ব্যাস এতটুকুই। বুঝলাম, বন্ধু মারা যাওয়ার পর বেশ দুশ্চিন্তা রয়েছেন ওই ব্যক্তি। এখানে বলে রাখি, চিঠির সামনে লেখা রয়েছে 2 লাইনের আরও একটি ধাঁধা। রহস্য ক্রমশ যেন আরো জটিল হয়ে আসছে। ধাঁধাটি একবার পড়ল বিক্রম। জীবন যখন সংকটে মনে আছে আশা, গৌতম সঙ্গে রয়েছে, উজ্জ্বলতাই ভরসা। যদিও প্রতিবারের মতো এই ধাঁধাটিও আমার মাথায় ঢুকলো না, তবে পাহাড়ে এসে বোধ করি বিক্রমের মগজাস্ত্র আরো দ্বিগুণ হারে কাজ করে চলেছে। মাত্র আধা ঘন্টার মধ্যেই একটা হাসি হেসে বিক্রম বললে, বুঝলে কমল, ধাঁধার রহস্য ভেদ করে ফেলেছি। মানে তুমি বুঝে গিয়েছো যে ওখানে কি লেখা রয়েছে? হ্যাঁ কমল, হ্যাঁ। আসলে আগের ধাঁধাটাতেও গৌতম শব্দটার উল্লেখ ছিল। মানে এখানে সম্ভবত পুনরায় কোনো এক বৌদ্ধ মঠের কথাই বলা রয়েছে। আর ঔজ্জ্বল্যতা শব্দটি ভালো করে মার্ক করা রয়েছে। দেখো তুমি চিঠিটা একবার। আর তাছাড়া এখানে আসার আগে ট্রেনে যেতে যেতে যে ম্যাগাজিনটা পড়ছিলাম, ওখানে পাহাড়ের বেশ কয়েকটা মঠ প্রসঙ্গে ধারণা দেওয়া ছিল। ওর মধ্যে একটার নাম বুদ্ধিস্ট শ্রাইন, অর্থাৎ বুঝতেই পারছো। ব্যাস, আর বুঝতে কোনো রকম অসুবিধে হলো না। স্থির হলো কাল সকাল হতেই আমরা বুদ্ধিস্ট শ্রাইনের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 9:30। ইতিমধ্যেই আমরা রওনা দিয়েছি বুদ্ধিস্ট শ্রাইনের উদ্দেশ্যে। তবে কেন জানি না মনের মধ্যে একটা আশঙ্কা ক্রমাগত অনুভব করে চলেছিলাম। কিসের জন্য এই আশঙ্কা তা বলে বোঝানো যাবে না। এর মাঝে বিক্রমকে একবার জিজ্ঞেস করলাম, এই বিক্রম, বলছি ওই সন্ন্যাসী ভদ্রলোকের সঙ্গে আবার কেউ কিছু করে বসবে না তো? না মানে ওনার সুরক্ষা নিয়ে প্রচণ্ড চিন্তা হচ্ছে আর কি। একবার পৌঁছতে দাও। মনের ভিতরে এখন অনেক রকমের প্রশ্ন ঘুরে চলেছে। খটকা অনেকগুলো জায়গাতেই রয়েছে, ধীরে ধীরে সব উন্মোচিত হবে। মুচকি হাসলো বিক্রম। কি কারণে তার এই হাসি কিংবা খটকাগুলি বা কি কি তা ঠিক বুঝলাম না। আমাদের হোটেল থেকে এই মঠটির দূরত্ব বেশ খানিকটা। গাড়িতে করে দীর্ঘ 1 ঘন্টা যাত্রার পর অবশেষে এসে পৌঁছলাম বুদ্ধিস্ট শ্রাইন। তবে এখানেও যে আমাদের জন্য এক বিরাট চমক অপেক্ষা করে আছে তা ঘুণাক্ষরে কল্পনা করে উঠতে পারিনি। মঠের ভিতর প্রবেশ করতে জানলাম সন্ন্যাসী ভদ্রলোকটি কিছু মুহূর্ত পূর্বেই সেখান হতে বের হয়েছেন। তবে চিন্তার বিষয় হলো অপর এক ব্যক্তির সঙ্গে সন্ন্যাসীকে বের হতে দেখা গেছে। মঠ কর্তৃপক্ষের এই কথা শুনে বিক্রমকে ভারী চিন্তিত লাগলো। বিক্রম বললেন, কমল, ভিতরে কথা বলে যা জানলাম খুব বেশিক্ষণ হয়নি ওরা বেরিয়েছে। আর হ্যাঁ, সন্ন্যাসী ভদ্রলোককে নাকি ডান দিকের রাস্তাটা ধরে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রে ওই দিকের পথটা বেশ জনশূন্য এবং ফাঁকা, আর সেই কারণেই আমার চিন্তা ধীরে ধীরে বেড়ে চলেছে। একটা কাজ করা যাক, আমাদের গাড়িটা নিয়ে একবার ডান দিকের রাস্তা বরাবর যেতে থাকি। বলা যায় না, হয়তো ওরা বেশি দূর যায়নি এখনো। এই বলে দ্রুত গাড়িতে উঠে বসলাম আমরা। বেশ জোরগতিতেই চলতে লাগলো আমাদের বাহনটি। 10 থেকে 15 মিনিট হবে চলেছি, এমন সময় ড্রাইভারকে এক প্রকার জোর করে থামাবে বিক্রম। আরে কি হলো, মাঝপথে এরকম দাঁড়াতে বললে যে? কমল, একবার ঘাড় ঘুরিয়ে দেখো, রাস্তার ওখানে কিছু একটা পড়ে আছে। গাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তার অপর প্রান্তে ঝোলার মতো কিছু একটা পড়ে। সন্ন্যাসী ভদ্রলোকের ব্যাগ বলে মনে হচ্ছে। ব্যাগটি খুলে দেখতে যাবে বিক্রম, ঠিক এমন সময় একটা গোঙানির শব্দ স্পষ্ট শুনলাম।
যে রাস্তা বরাবর আমরা এসেছি সেখানটা এক প্রকার জনশূন্য বলা চলে। চারদিকে শুধু গাছ আর গাছ, সূর্যের আলো এক প্রকার পৌঁছয় না, ফলে অন্ধকার বিরাজ করে চলেছে সমস্ত এলাকায়। গোঙানির শব্দটা শুনে খানিকটা এগিয়ে যেতে দেখলাম একটি গাছের পিছন থেকে আসছে আওয়াজটি। সেখানে গিয়ে দেখি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে কোনো এক সন্ন্যাসী ব্যক্তিকে। বুঝতে অসুবিধে হলো না যে ইনি হলেন পৃথ্বীরাজবাবুর বন্ধু তথা যার কাছে বৌদ্ধ মূর্তিটি দিয়ে মারা যান বয়স্ক ভদ্রলোকটি। এই দৃশ্য দেখা মাত্রই তৎক্ষণাৎ সন্ন্যাসীর হাত পা হতে বাঁধন খুলে তাকে মুক্ত করল বিক্রম। খানিকক্ষণ সব চুপ। এরপর আচমকাই বলে উঠল সন্ন্যাসী, ধন্যবাদ। আমার নাম ভবেশ মজুমদার। আচ্ছা, আপনি কি বিক্রম সেন? এই কথাটা শুনে বিক্রম হতবাক হয়ে তাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় তিনি পুনরায় বলে ওঠেন, আসলে আমার সন্দেহ ছিল, জানেন, কেউ বা কারা আমার কাছ হতে বৌদ্ধ মূর্তিটি নেবার চক্রান্ত করে চলেছে। আজ সকাল হতেই অচেনা এক লোক এক প্রকার জোর করেই আমাকে তার সঙ্গে এখানে ধরে নিয়ে আসে। প্রথমে সে আমার কাছ থেকে মূর্তিটি ছিনিয়ে নেয়, কোনো সময় হয়তো সে আমাকে মেরেও ফেলবে। এর মাঝেই ওর মুখে বেশ কয়েকবার আমি বিক্রম বিক্রম শব্দটা শুনতে পাই। তাই আপনাকে প্রথম দেখায় আমার মনে হলো আপনিই হয়তো সেই ব্যক্তি। বিক্রম ঘাড় নাড়ল। এরপর সে বললে, সব বুঝলাম, কিন্তু এখন ওই ব্যক্তিটি কোথায়? আসলে যে বাহনে আমাকে নিয়ে আসা হচ্ছিল আচমকাই সেটি খারাপ হয়ে যায়। ওই যে খানিক দূরে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে, দেখছেন? হ্যাঁ, ওটাতেই রয়েছে সেই ব্যক্তি। গাড়ি ঠিক করার চেষ্টা করছে আর আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে। এমনি হুমকি দিয়ে রেখেছে যে যদি চালাকি করার চেষ্টা করি তবে প্রথমে আমাকে খুন করবে, তারপরে মূর্তিটি নিয়ে পলায়ন করবে সে। চিন্তা করবেন না, এখন পুরোপুরিভাবে সুরক্ষিত আপনি। কমল, আমাদের হাতে বেশি সময় নেই, এক্ষুনি চলো ওই দিকে, লোকটাকে ধরতেই হবে। এই বলে গাড়িটির দিকে ক্রমশ অগ্রসর হতে থাকলাম আমরা। তবে এ কি, গাড়ির ভিতর উকি মারতেই দেখি সেটির ভিতরে পড়ে একটি লাশ। নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে ব্যক্তিটিকে। গাড়ির দরজা খুলে তাকে বের করা হলো। মুখে ছিল একটি মাস্ক এবং সেটি সরাতেই আবারও একবার হতবাক হয়ে উঠলাম আমরা। এ কি, ইনি তো সুদীপ কর্মকার। দুদিন পূর্বে ভদ্রলোক এসেছিলেন আমাদের সাহায্য চাইতে, আর এর মাঝেই আচ্ছা, তবে কেউ খুন করলো কে? আচমকাই একটা অট্টহাসির শব্দ শুনতে পেয়ে পেছন ফিরতেই দেখলাম বন্দুক হাতে দাঁড়িয়ে সন্ন্যাসী ভদ্রলোকটি। মুহূর্তের আকস্মিকতায় যেন মাথা ঘুরছে আমার। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে বিক্রম। কি বিক্রম বাবু, কি ভেবেছিলেন? সবকিছু কেমন একটা ধাঁধার মতো মনে হচ্ছে, তাই তো? আসলে আমাদের জীবনটাই এক প্রকার ধাঁধা। ছাড়ুন, বাদ দিন সব, হাতে সময় বেশি নেই। এসে থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন তা আমি জানি। এবার চটপট করে আরও একটা ধাঁধা পড়ে ফেলুন তো দেখি। এই বলে বিক্রমের হাতে একটি কাগজ বাড়িয়ে দিল ব্যক্তিটি। দেখলাম কাগজটির মধ্যে 2 লাইনের আরও একটি ধাঁধা বিদ্যমান, যেখানে লেখা, খুঁজলে পাবে দামি রত্ন, ছেড়ে দেওয়ায় শ্রেয়, সকলের ভাগ্যে তা নেই, বিনাশ চক্ষু তৃতীয়। এই ধাঁধাটা সমাধান করতে আপনার এত সময় লেগে গেল? আপনি যা বুদ্ধিমান ব্যক্তি, তাতে আপনার এত সময় লাগার কথা নয়। যাই হোক, ভালো হয়েছে, অন্তত মূল্যবান রত্নটা এবার নিজের সঠিক স্থানে পৌঁছাবে। আপনার এসব বাজে কথা শোনার সময় কিন্তু আমার কাছে একদম নেই। চুপচাপ বলুন রত্নটি কোথায়, না হলে কিন্তু। আবারও ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। বর্তমানে আমি আর বিক্রম গাড়িটির সামনে বরাবর দাঁড়িয়ে, আর আমাদের দিকে এতক্ষণ বন্দুক তাক করে দাঁড়িয়েছিল সেই সন্ন্যাসী ব্যক্তিটি। এবার আচমকাই তার পিছনে এসে হাজির হলো অপর এক ভদ্রলোক। তার হাতেও বন্দুক, আর সেই বন্দুকটি তাক করা সন্ন্যাসীর মাথা বরাবর। বিক্রমকে কিছু একটা বলতে যাব, দেখলাম ওর মুখে মুচকি হাসি। আসুন নিখিলেশ বাবু, সঠিক সময়ে এসে পৌঁছেছেন দেখছি। আরে, ইনি হলেন তো নিখিলেশ মজুমদার, অর্থাৎ ট্রেনে যে ব্যক্তিটি আমাদের সঙ্গে ভ্রমণ করছিলেন উনি। কিন্তু তিনি এখানে? তোর খেল খতম। বন্দুকটা ফেলবি নাকি তোর মাথা বরাবর গুলিটা চালাবো? দেখলাম হাতের বন্দুকটি ফেলে দিল সন্ন্যাসী।
এবার ধীরে ধীরে ওই শয়তানটার দিকে অগ্রসর হলো বিক্রম, আর আচমকাই তার মুখমণ্ডল হতে দাড়ি আর চুল টেনে খুলে দিল সে। ভিতর থেকে বেরিয়ে এলো যেন এক অচেনা ব্যক্তি। না, ঠিক অচেনা বলা যায় না, এই মানুষটিকে আমি চিনি। হ্যাঁ, গতকাল রাতে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের যে ছবিটি দেখিয়েছিল বিক্রম, আরে ইনি তো সেই ব্যক্তি। কিন্তু উনি তো মারা গিয়েছেন, তাহলে মৃত ব্যক্তি জীবন্ত হয় কি করে? আমার সমস্ত বুদ্ধি যেন মুহূর্তের মধ্যে লোপ পেল। বিক্রমকে সেই বিষয়ে প্রশ্ন করতে যাব, ইতিমধ্যেই ও বলল, চোর পুলিশের খেলা তো অনেক হলো, এবার আসা যাক ক্লাইম্যাক্সে। কি পৃথ্বীরাজবাবু? হ্যাঁ স্যার, এবার বরং রহস্যভেদটা করেই ফেলুন। বিক্রম বলে চলল, এই জটিল রহস্য ভেদ করতে গেলে ফিরে যেতে হয় বহুদিন পূর্বে। তার আগে বলে রাখি, পৃথ্বীরাজ মুখোপাধ্যায় আর ভবেশ মজুমদার অর্থাৎ আসল সন্ন্যাসী ব্যক্তি দীর্ঘদিনের দুই বন্ধু। প্রথম থেকেই এ সকল রত্ন কিংবা মূর্তির ওপর বিশেষ নজর ছিল পৃথ্বীরাজবাবুর। আবার অপরদিকে ভবেশ মজুমদার ব্যক্তিটি ছিলেন বেশ শান্তিপ্রিয়। এমনকি আজ থেকে বহু বছর পূর্বে উনি সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। শুধু তাই নয়, আয়ুর্বেদিক চিকিৎসাতেও ওনার বিশাল নাম হয়। একটি মাত্র ওষুধে বহু মারণ রোগের চিকিৎসা করতেন। সন্ন্যাস নেবার পর থেকে উনি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ শুরু করেন। এমনই একবার রাজস্থানে পৌঁছে গিয়ে সেখানে এক জমিদার পরিবারের এক ব্যক্তিকে কয়েকদিনের মধ্যেই সুস্থ করে তোলেন। জমিদার পরিবারের লোকজন খুশি হয়ে উপহারস্বরূপ তাকে একটি রত্ন প্রদান করেন। যদিও প্রথমে সেটি তিনি গ্রহণ করতে চাননি, তবে পরবর্তী সময় তাদের অনুরোধে সেটিকে সঙ্গে নিয়েই ফেরেন ভবেশবাবু। এবার আসা যাক পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের কথায়। ছোট বয়স থেকেই লোভ হলো তার মূল শত্রু। বয়স বৃদ্ধি পেলেও লোভ যায়নি তার। ফলে প্রিয় বন্ধুর কাছে একটি মূল্যবান রত্ন রয়েছে তা জানতে পেরেই সম্ভবত তাদের মধ্যে বচসা বাঁধে। আমার যতদূর মনে হয় ভবেশবাবুর কাছ থেকে ওই রত্নটা চেয়ে বসে পৃথ্বীরাজ, তবে সেটি দিতে রাজি হননি উনি। আর এরপরেই বন্ধুকে খুন করে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। তবে শুধু খুন নয়, এ যেন ছিল এক চক্রান্ত। গোটা সমাজের কাছে উনি নিজেকে মৃত দেখানোর চক্রান্ত করেন। সেই কারণেই বন্ধুকে মেরে পরবর্তীতে তার মৃত শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়। অপরদিকে দীর্ঘ বহু বছর ধরে এক প্রকার যাযাবর হয়ে যাওয়ার কারণে ভবেশবাবুকে বিশেষ কেউ চিনত না। তার ওপর চুল দাড়ি সহ তাকে চেনা এক প্রকার দুষ্কর ছিল। আর সেই সুযোগটাই কাজে লাগান পৃথ্বীরাজবাবু। মুহূর্তের মধ্যেই উনি নিজেকে সন্ন্যাসী রূপদান করেন। আর এক্ষেত্রে তার মূল উদ্দেশ্য ছিল সেই মূল্যবান রত্নটা হাতানো। কমল, তোমার মনে পড়ে আমরা দার্জিলিংয়ে আসা মাত্রই সুদীপ কর্মকারের সঙ্গে সাক্ষাৎ হয় আমাদের? আসলে অতীতে প্রদর্শনীর সময় সেখানে সুদীপকে লক্ষ্য করেন পৃথ্বীরাজবাবু। এরপর সে খোঁজ লাগিয়ে জানতে পারে যে এ সকল ধাঁধা কিংবা অন্যান্য বিষয়ের ওপর বেশ ভালো জ্ঞান রয়েছে সুদীপ কর্মকারের। ফলে তার প্রথম টার্গেট হয় সুদীপই। তবে পরবর্তী ক্ষেত্রে শয়তানটা এও জানতে পারে যে দার্জিলিংয়ে শুধুমাত্র সুদীপ কর্মকারী নন, উপস্থিত রয়েছে বিক্রম সেনও। আর সেখান থেকেই শুরু হয় অপর এক চক্রান্ত। পৃথ্বীরাজবাবু ভাবেন সুদীপ কর্মকারের মাধ্যমে ওর প্রধান টার্গেট হব আমি। সেই কারণেই আমাদের সঙ্গে সাক্ষাতের ঠিক পর মুহূর্তেই সুদীপবাবুকে ধাঁধাটি প্রদান করা হয় এবং পরবর্তীতে বৌদ্ধ মঠে গিয়ে আমরা যে চিঠির সন্ধান পাই তা আসলে এক প্রকার আই ওয়াশ বলা চলে। এর মাধ্যমে আমাদের ক্রমাগত বিশ্বাস করানো হয়েছিল যে কেবল বৌদ্ধ মূর্তিটার জন্যই এ সকল চক্রান্ত হয়ে চলেছে এবং পৃথ্বীরাজবাবু চাইছিলেন এই ঘটনার তদন্ত আমি করি। সেই কারণেই প্রথম ধাঁধাটি দিয়ে আমাদের বৌদ্ধ মঠে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে চিঠির মাধ্যমে আমরা পৌঁছে যাই অপর একটি মঠে। এখানেই শেষ হয়নি ওনার নোংরা খেলা। পরবর্তীতে সেই একই স্থানে ডেকে পাঠানো হয় সুদীপবাবুকে। বিক্রমের কথার মাঝে আমি বলে উঠলাম, তবে ওনাকে কেন খুন করা হলো বিক্রম? আসলে আমার যতদূর মনে হয় পৃথ্বীরাজবাবুর মূল উদ্দেশ্য ছিল সুদীপ কর্মকারের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদেরকে ধাঁধাটি সমাধান করতে বাধ্য করা।
তবে পরবর্তীতে নিশ্চয়ই সুদীপবাবু এমন কিছু করেন যার জন্য তাকে খুন করে এই শয়তানটা, আর তার পরেও চলতে থাকে লোভের নোংরা খেলা। আর হ্যাঁ পৃথ্বীরাজবাবু, আপনি যে সকল খুন করেছেন তা প্রমাণ করতে বিশেষ কোনো অসুবিধা হবে না। রাত 9টা। হোটেলের রুমে বসে রয়েছি আমি, বিক্রম, সায়নী এবং ট্রেনের সেই কৌতুক ব্যক্তি নিখিলেশ মজুমদার। বলে রাখা ভালো, ধাঁধাটির সমাধান করতে বিক্রমের কিন্তু বেশি সময় লাগেনি। ধাঁধাটিতে উল্লেখিত তৃতীয় চক্ষু অর্থাৎ মহাকাল তথা মহাকালের মন্দিরের কথাই যে এখানে বোঝানো হয়েছে তা মিনিট খানেকের মধ্যেই উদ্ধার করে বিক্রম, এবং পরবর্তীতে সেখানে উপস্থিত হয়ে জানা যায় মহাকাল তথা সর্বশক্তিমান শিবের নিকটই সেই রত্নটি দান করে গিয়েছিলেন ভবেশ মজুমদার। চায়ে চুমুক দিতে দিতে বিক্রমকে জিজ্ঞেস করলাম, এই বিক্রম, বলছি পৃথ্বীরাজ বাবুর উপর তোমার প্রথম সন্দেহ কখন হয়? আর এটা কিভাবে বুঝলে যে ও সন্ন্যাসীর রূপ ধারণ করেছে শুধুমাত্র রত্নটি আদায় করার জন্য? দেখো কমল, তোমাদের আমি অনেক দিন ধরেই বলে চলেছি যে কোনো ব্যক্তিকে যখন তুমি দেখবে তখন তার মধ্যে সব রকম জিনিস প্রত্যক্ষ করা উচিত। মনে করো তো, সন্ন্যাসীকে যখন আমরা গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করলাম তার পরের ঘটনাটা কি ঘটল? অর্থাৎ তুমি আর আমি মিলে যখন গাছের পেছন থেকে দড়িটা খুলছিলাম তখন তোমার দেখে কি মনে হলো? কেউ যদি কারোর হাত পা বেঁধে রাখে তাহলে অত আলগা করে কখনো বেঁধে রাখা সম্ভব? এটা একমাত্র তখনই হতে পারে যদি কেউ নিজে থেকে নিজেকে বাঁধার চেষ্টা করে। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, তবে থাক, সেসব না হয় একান্তে বলবো, কেমন? এরই মাঝে ট্রেনের ওই ব্যক্তিটি বলে উঠল, আচ্ছা বিক্রমবাবু, আমি যে লালবাজার পুলিশ এবং এখানে তদন্তের জন্য এসেছি তা কিভাবে বুঝলেন? এখানে আমার বিশেষ কৃতিত্ব নেই। আসলে ট্রেনে যাত্রাকালীন আপনি বলেছিলেন শৈশবে নাকি আপনার বাবা মা দুজনেই মারা যায় এবং আপনি আপনার এক নিকট কাকিমার কাছে বড় হয়েছেন, কিন্তু সেই সময় লক্ষ্য করি আপনার গলায় একটি লকেট পরা আছে। যদিও সেটি বন্ধ অবস্থায় ছিল, তবে একদা ট্রেনটি যখন হঠাৎ শব্দ করে থেমে যায় তখন সেই ধাক্কায় পকেটের ভেতরটা থেকে খানিক মুহূর্তের জন্য সেই লকেটটা খুলে গিয়েছিল। তখন সেখানে দেখি একদিকে এক বৃদ্ধ মহিলার ছবি আর তার পাশে লেখা মা। এখন আপনিই বলুন তো, শৈশবে যদি আপনার মা মারা যান তাহলে তিনি বৃদ্ধ হলেন কিভাবে? এইখানে প্রথম সন্দেহ হয়। তবে কি কারণে জানি না, গতকাল লালবাজারে একবার ফোন করে বর্তমানে সেখানে কর্মরত সকল পুলিশ অফিসারদের নাম জানতে চাই, আর তারপরেই জানতে পারি ডিটেকটিভ বিভাগে একজন কর্মরত রয়েছেন যার নাম নিখিলেশ মজুমদার। তার ছবি দেখে পুরোপুরিভাবে নিশ্চিত হই, আর এরপর তো আপনার মোবাইল নাম্বার সংগ্রহ এবং সেখান থেকে আপনাকে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া, বাকিটা ইতিহাস। তবে হ্যাঁ, আপনি যে তদন্ত করে চলেছেন তা যদি আমাকে একবার জানাতেন, হয়তো তাহলে সুদীপ কর্মকারের প্রাণটা বাঁচাতে পারতাম আমরা। শেষ কথাটা বেশ গম্ভীরভাবেই বলল বিক্রম। তবে যাই বলো বলতো, রত্নটি যে সঠিক স্থানে রয়েছে এবং পৃথ্বীরাজ বাবুর চক্রান্ত যে শেষ পর্যন্ত সফল হলো না তা ভেবে অনেকটাই স্বস্তি লাগছে। এই না হলে ডিটেকটিভ বিক্রম সেন। তার এই কথা শুনে মুচকি হেসে বিক্রম বললে, ওই যে অপরাধের দমন আর সত্যের অন্বেষণ করাই হলো আমার পরম কর্তব্য। এতক্ষণ শুনছিলেন তথাগতর সন্ধানী, রচনা সায়ন দাস, গল্পের নাট্যরূপ ও সায়নীর চরিত্রে আমি লিলি, গল্প পাঠে তথা কমলের চরিত্রে অতনু, বিক্রমের ভূমিকায় স্বরূপ, নিখিলেশ বাবুর চরিত্রে শুভম, সুদীপবাবু অর্ণব, জনৈক ব্যক্তি বিনায়ক, বৃদ্ধ ব্যক্তি সুদীপ দে, সন্ন্যাসীর চরিত্রে পার্থ, পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে দেবাদ্রি ও অপেক্ষা, ধ্বনি পরিকল্পনা ও আবহে দেবদত্ত ও সায়ক,
পোস্টার ডিজাইনে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট মিনিয়াকে। আগামী দিনে আমরা আবার ফিরব আরও এক নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট মিনিয়া, তোমার আমার গপ্পোভার্স। ধন্যবাদ।